আগের ক্লাসে আমরা দেখলাম গ্যাসের ভর, গ্যাসের আয়তন, গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের চাপ কি এবং এই সমস্ত ভৌত রাশিগুলির একক এবং মাত্রা। আমরা দেখলাম যে গ্যাসের উষ্ণতা তিনটি স্কেলের সাহায্যে মাপা হয়, অর্থাৎ উষ্ণতা তিনটি স্কেলের সাহায্যে মাপা হয়: সেন্টিগ্রেড স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। আমরা সেন্টিগ্রেড, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের সম্পর্ক কি পেলাম? C/5 = F-32/9 = K-273/5। সেন্টিগ্রেড এবং কেলভিন স্কেলের সম্পর্ক কি পেলাম? K = C + 273, অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলকে 273 দিয়ে যোগ করলে আমরা পাই কেলভিন স্কেল। দিয়ে আমরা পেলাম যে সেন্টিগ্রেড স্কেলের মান -273°C হলে কেলভিন স্কেলের মান 0 হয়। কেলভিন স্কেলের মান ঋণাত্মক হয় না, কারণ -273°C উষ্ণতা হচ্ছে সর্বনিম্ন উষ্ণতা, যেটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। কেলভিন স্কেলকে আবিষ্কার করেন লর্ড কেলভিন। কেলভিন স্কেলের মান ঋণাত্মক হয় না। কেলভিন স্কেল হচ্ছে উষ্ণতার এসআই স্কেল। দুটি ভিন্ন বস্তুর উষ্ণতার পার্থক্য এসআই সেন্টিগ্রেড স্কেলেও যা হয় কেলভিন স্কেলেও তাই হয়। আমরা পেলাম চাপ সমান বল ভাজিত ক্ষেত্রফল। চাপের মাত্রা পেলাম m L ইনভার্স T⁻²। চাপের একক পেলাম নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল এবং সিজিএস একক পেলাম ডাইন পার সেমি স্কয়ার। ব্যবহারিক একক পেলাম ATM, টর, বার এবং আয়তন পেলাম সেমি কিউব এবং মিটার কিউব এবং ব্যবহারিক একক লিটার। 1 লিটার = 10³ ml = 10³ সেমি কিউব = 10³ মিটার কিউব। আমরা পেলাম যে গ্যাসের ভর মাপা হয় গ্যাস সহ পাত্রের ওজন থেকে। পাত্রের ওজন মাইনাস করলে আমরা গ্যাসের ওজন পেয়ে যাই। ঠিক আছে, তো তোমরা গ্যাসের আচরণের প্রথম পার্টটা দেখে নাও, তারপর সেকেন্ড পার্টটা, এই পার্টটা দেখো। আজকে আমার নিয়ে আসার কথা ছিল বয়েলস ল, কিন্তু বয়েলস ল নিয়ে আসার আগে আমি নিয়ে এসেছি বাষ্প ঘনত্ব। তোমরা এই ক্লাসটা দেখো, পরের ক্লাসে গ্যাস ল গুলো শুরু হবে, বয়েলস ল, চার্লস ল। ঠিক আছে, তো আজকে কি শুরু করব? আজ শুরু করব বাষ্প ঘনত্ব বলতে কি বুঝি, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব বলতে কি বুঝি। ইম্পর্টেন্ট টপিক, তার জন্য আমি প্রথমে বাষ্প ঘনত্বটা নিয়ে এলাম। এখান থেকে কোশ্চেন আছে, বাষ্প ঘনত্ব কি? সমচাপ ও উষ্ণতায়, এই কথাটা নোট করো, সমচাপ ও উষ্ণতায় অর্থাৎ চাপ আর উষ্ণতাটা কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ স্থির থাকবে। কোন গ্যাসের ভর সমচাপ উষ্ণতায়, কোন গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর অপেক্ষা যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়। এই আরেকটা কথা মেনশন করে দিবে, সমচাপ উষ্ণতায় সম আয়তন কোন গ্যাসের ভর, সম আয়তন কোন গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে হাইড্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়। কি লেখা রয়েছে? সমচাপ উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বা সম আয়তনের কোনো একটা গ্যাসের ভর, সমচাপ উষ্ণতায় সম আয়তনের কোনো একটা নির্দিষ্ট গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের থেকে যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে কি বলা হয়? হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়। তাহলে কি লিখেছি? ডি সমান কি? ভি আয়তন গ্যাসের ভর বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। কেন লিখলাম এটা? কারণ কি বলেছে, কোন গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের। আমি ধরে নিচ্ছি হাইড্রোজেন গ্যাসের ভর ভি এবং ওই গ্যাসটার ভর হচ্ছে হাইড্রোজেন গ্যাসের আয়তন ভি এবং ওই গ্যাসটার আয়তনও ভি, যে গ্যাসটা নেওয়া হয়েছে। তাহলে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের থেকে কত ভারী সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি হাইড্রোজেন গ্যাসের আয়তন ভি এবং ওই গ্যাসটার আয়তন ধরে নিচ্ছি ভি। কেন ধরে নিচ্ছি? কারণ সম আয়তন, দুটারই আয়তন সমান হবে। ওই গ্যাসটারও আয়তন সমান হবে, হাইড্রোজেন গ্যাসের আয়তনও সমান হবে। অর্থাৎ ওই গ্যাসটাকে যদি ভি আয়তন নেওয়া হয়, হাইড্রোজেন গ্যাসকেও নিতে হবে ভি আয়তন। তাহলে কি নিলাম? উপরেরটাও ভি নিলাম, নিচটাও ভি নিলাম। কারণ ডেফিনেশনে কি বলা আছে? সমচাপ উষ্ণতায় সম আয়তন কোন গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী। তাহলে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের থেকে ভি আয়তন ওই গ্যাসের ভর, যে কোনো গ্যাসের ভর। বুঝা গেল? এটাও ভি আয়তন নিচ্ছি, তার জন্য এটাকেও ভি আয়তনে নিতে হলো। এটাকেও ভি আয়তন নিচ্ছি, এটাকেও ভি আয়তন নিতে হলো। ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের থেকে ভি আয়তন ওই গ্যাসের ভরটা কত ভারী, ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে ওই গ্যাসটা কত ভারী,
ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে ওই গ্যাসটা কত ভারী সেই সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারলে আমরা কি পেয়ে যাবো, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব পেয়ে যাবো। তখন একটা কথা মাথায় রাখতে হবে যে এইটা সমচাপ ও উষ্ণতার ক্ষেত্রে প্রযোজ্য, সমচাপ ও উষ্ণতার ক্ষেত্রে প্রযোজ্য। এতটুকু বোঝা গেল। সমচাপ ও উষ্ণতায় সম আয়তন কোন গ্যাসের ভর, সম আয়তন কোন গ্যাসের ভর হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী। সমচাপ ও উষ্ণতায় সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর সমচাপ ও উষ্ণতায় সম আয়তন কোন গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটিকে তার বাষ্প ঘনত্ব বলা হয়। তার জন্য কি লিখেছি উপরে ভি আয়তন গ্যাসের ভর, বা নিচে লিখেছি ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এরপরে দেখা যাক কি হয়। ডি সমান কি পেলাম, আচ্ছা বাষ্প ঘনত্বকে প্রকাশ করে ডি দ্বারা, বাষ্প ঘনত্বকে প্রকাশ করে ডি দ্বারা। আমি লিখেছিলাম পাঁচটা, আমি লিখে দিচ্ছি। বাষ্প ঘনত্ব কি দ্বারা প্রকাশ করা হয়, বাষ্প ঘনত্বের ইংলিশ কি ভেপার ডেনসিটি, বা আমরা প্রকাশ করব ডি দ্বারা। ডি সমান কি পেলাম, ভি আয়তন কোন একটা গ্যাসের ভর, ভি আয়তন গ্যাসের ভর বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এই কথাটা মাথায় রাখতে হবে যে সমচাপ ও উষ্ণতায়, সমচাপ ও উষ্ণতা, বুঝা গেল তোরা? ক্লিয়ার? এরপরে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে পাই, অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে পাই সম আয়তন কোন গ্যাসে সম সংখ্যক অণু থাকে। কি বললাম, সম আয়তন নির্দিষ্ট কোন গ্যাসের, সম আয়তন কোন গ্যাসে সম সংখ্যক অ্যাভোগাড্রো প্রকল্প কি, সম আয়তন কোন গ্যাসে সম সংখ্যক অণু থাকে, কি বললাম, সম আয়তন কোন গ্যাসের সম সংখ্যক অণু থাকে, তাহলে এইখানে আছে ভি আয়তন গ্যাস, এখানেও আছে ভি আয়তন গ্যাস, মানে এটা তো যা অণু থাকবে এটা তো তা অণু থাকবে। কি বলছি আবার জিনিসটা বোঝানোর চেষ্টা করি। সম আয়তন কোন গ্যাসের সম সংখ্যক অণু থাকবে, তাহলে উপরে আমরা কি পেয়েছি, ভি আয়তন গ্যাসের ভর, নিচে কি পেয়েছি, ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে উপরে যত অণু থাকবে নিচেও ততই অণু থাকবে, তাহলে ধরে নিচ্ছি উপরে আছে n সংখ্যক অণু, নিচেও আছে n সংখ্যক অণু। বুঝা গেল? সম আয়তন কোন গ্যাসে সম সংখ্যক অণু থাকে, তাহলে আমি ধরে নিচ্ছি উপরে আছে n সংখ্যক অণু, নিচেও আছে n সংখ্যক অণু। তাহলে n সংখ্যক গ্যাসের ভর বাই n সংখ্যক হাইড্রোজেন গ্যাসের ভর। বুঝা গেল এটা? সম আয়তন কোন গ্যাসের সম সংখ্যক অণু থাকে, তাই ভি আয়তন যেহেতু দুটোতে আছে তাই দুটোতে আছে n সংখ্যক অণু, তাহলে n সংখ্যক গ্যাসের ভর বা n সংখ্যক হাইড্রোজেন গ্যাসের ভর। এরপর আমি ধরে নিচ্ছি একটি n সংখ্যক মানে n প্রচুর অণু আছে, তার মধ্যে একটা ধরে নিচ্ছি, n মানে এক ধরে নিচ্ছি, তাহলে একটি অণুর ভর বা একটি গ্যাস অণুর ভর বাই একটি হাইড্রোজেন অণুর ভর, এরপর আবার কি লিখতে পারি, একটি গ্যাস অণুর ভর, আচ্ছা এগুলো সব ডি বাষ্প ঘনত্ব, একটি গ্যাস অণুর ভর বাই একটি হাইড্রোজেন অণু মানে কি, দুটি হাইড্রোজেন পরমাণু, একটি হাইড্রোজেন অণু মানে দুটি হাইড্রোজেন পরমাণু।
H2 মানে কি 2H, একটি হাইড্রোজেন অণু মানে দুটি হাইড্রোজেন পরমাণু। তাই একটি গ্যাস অণুর ভর ভাজিত দুটি হাইড্রোজেন পরমাণু, একটি গ্যাস অণুর ভর ভাজিত দুটি হাইড্রোজেন পরমাণু। আর একটু সামনের দিকে নিয়ে যাওয়া যাক। D সমান কি পেলাম 1/2 ইনটু গ্যাস অণুর ভর বা অণুর ভর ভাজিত হাইড্রোজেন পরমাণুর ভর, অণুর ভর ভাজিত হাইড্রোজেন পরমাণুর ভর। অণুর ভর ভাজিত হাইড্রোজেন পরমাণুর ভর মানে কি পাই আমরা আণবিক ভর। যেমন আমরা জানি N2 অণুর ভর কত 28, হাইড্রোজেন পরমাণুর ভর কত 1, তাহলে 28 কে 1 দিয়ে ভাগ করলে কি পাবো আণবিক ভরটাই পাবো আমরা, ঠিক কি না? অক্সিজেন অণুর ভর কত 32, হাইড্রোজেন অণুর ভর কত হাইড্রোজেন পরমাণুর ভর কত 1, উপরে আছে অণুর ভর নিচে আছে হাইড্রোজেন পরমাণুর ভর, তাহলে অক্সিজেন অণুর ভর 32, হাইড্রোজেন পরমাণুর ভর 1, তাহলে অক্সিজেন অণুকে হাইড্রোজেন পরমাণুর ভর দিয়ে ভাগ করলে কত হবে 32 ই হবে। তাহলে কি পাচ্ছি অণুর ভর ভাজিত হাইড্রোজেন পরমাণুর ভর মানে আণবিক ভর। তাহলে D সমান কি পাচ্ছি হাফ গুণিত আণবিক ভর, যেটাকে আমরা m দ্বারা ডিনোট করছি, কি দ্বারা m দ্বারা। তাহলে কি পেলাম বাষ্প ঘনত্ব D সমান হাফ গুণিত m, বাষ্প ঘনত্ব D সমান হাফ গুণিত m বা m/2, যেখানে m টা কি আণবিক ভর, তাহলে বাষ্প ঘনত্ব সমান কি পেলাম আণবিক ভর ভাজিত 2, অর্থাৎ আমরা যদি আণবিক ভরটা জেনে থাকি তার অর্ধেক কি হবে বাষ্প ঘনত্ব হবে, তার অর্ধেক কি হবে বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব D সমান কি পেলাম m/2, বা m সমান বাষ্প ঘনত্ব গুণিত 2। বাষ্প ঘনত্ব D সমান কি পেলাম m/2, m সমান পেলাম বাষ্প ঘনত্ব গুণিত 2, অর্থাৎ D সমান m/2 এবং m সমান 2D। ঠিক আছে, এরপরে দেখি বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন আছে একটি গ্যাসের আণবিক গুরুত্ব 27 হলে বাষ্প ঘনত্ব কত? একটি গ্যাসের আণবিক গুরুত্ব 27 হলে বাষ্প ঘনত্ব কত? এটা পারা যাবে। বাষ্প আমরা কি জানি বাষ্প ঘনত্ব D সমান m/2, তাহলে আণবিক m টা তো দিয়ে দিয়েছে, আণবিক গুরুত্ব মানে m টা দিয়ে দিয়েছে, তাহলে কত হবে D সমান 27/2 মানে 13.5 নাকি 13.5, 13×2 = 26.5 * 2 মানে 1, হ্যাঁ 13×2 = 26.5 × 2 মানে 1, হ্যাঁ ঠিক আছে, তো 13.5। নেক্সট কোশ্চেন O2 গ্যাসের এবং CH4 মিথেন গ্যাসের বাষ্প ঘনত্ব নির্ণয় করো। এর বাষ্প ঘনত্ব, এর বাষ্প ঘনত্ব। আমরা বাষ্প ঘনত্ব মানে কি জানি D সমান m/2, তাহলে আমরা m টা জানলে বাষ্প ঘনত্বটা পেয়ে যাব। আচ্ছা O2 এর m জানি কি আমরা? O2 এর m জানি 16 × 2 মানে 32, তাহলে বাষ্প ঘনত্ব কত হবে 32/2 মানে 16। CH4 এর m টা আমরা জানি 12 + 4 সমান 16, তাহলে কত হবে D সমান m/2, কত হবে 16/2 সমান 8, 16/2 সমান 8। তোমরা যদি ভরগুলো নির্ণয় করতে না পারছো তোমরা মোল কনসেপ্টের ভিডিওটা দেখো, ওখানে বলা আছে ক্লাস 9 মোল কনসেপ্ট। ঠিক আছে, O2 এর ভর হচ্ছে 32, তাহলে বাষ্প ঘনত্ব 32/2 সমান 16, CH4 এর ভর হচ্ছে 16, বাষ্প ঘনত্ব 16/2 সমান 8। নেক্সট কোশ্চেন
কার্বন যুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে কার্বন যুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে আণবিক সংকেত কি হবে? আণবিক সংকেত কি হবে? প্রথমে আছে CO2, তারপরে আছে C2H4, তারপরে আছে C2H6, তারপরে আছে C2H2। কি বলেছে? কার্বন যুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে আণবিক সংকেত কি হবে? আচ্ছা, বাষ্প ঘনত্ব 13 আমরা কি জানি? D সমান m/2। তাহলে m সমান কি জানি? 2 গুণিত d। তাহলে d টা কত দিয়েছে? 13। তাহলে আণবিক ভরটা কত হবে? 2 গুণিত 13 মানে কত হবে? 26। তাহলে আমরা দেখতে হবে কোন যৌগটার আণবিক ভর 26। দেখে নিই CO2 এর আণবিক ভর 26 কিনা। 12 প্লাস 16 দিয়ে 32 মানে কত? 44, মানে এই অ্যানসারটা নয়। C2H4 দেখি, কার্বনের 12, তাহলে 12 দুয়ে 24 প্লাস 4 মানে 28, এটা নয়। তাহলে এটা দেখি, 12 দুয়ে 24, 24 আর 6 এ 30, 24 আর 6 এ 30 মানে এটাও নয়। তার মানে এটাই হবে। দেখে নিই, দাও কার্বনের 12, 12 দুয়ে 24, হাইড্রোজেনের 1, 1 দুয়ে 2, 24 আর 2 26। উত্তর হয়ে গেল। উত্তর হয়ে গেল C2H2। C2H2। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব 4 কোশ্চেন 4। একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। তাহলে কোন একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। গ্যাসটির বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্ব নির্ণয় করো, মানে আণবিক ভর নির্ণয় করো। আণবিক গুরুত্ব নির্ণয় করো। আণবিক গুরুত্ব নির্ণয় করো। একটি গ্যাসীয় মৌল আছে যার বাষ্প ঘনত্বটা হচ্ছে অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। আমরা অক্সিজেনের বাষ্প ঘনত্ব বের করে নিই। আমরা কি জানি? অক্সিজেন এখানে মানে কি অণু হিসাবে আছে, আর অক্সিজেন গ্যাস মানে কি O2। তাহলে কত হবে? 32 ভর, আণবিক ভর 32। তাহলে বাষ্প ঘনত্ব কত হবে? বাষ্প ঘনত্ব D সমান কি m ভাজিত 2। তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত হবে? 32 ভাজিত 2 মানে 16। তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব আমরা পেয়ে গেলাম 16। ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ, অর্থাৎ গ্যাসটির বাষ্প ঘনত্ব হবে আমরা অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত পেলাম? 16, এর 5 গুণ মানে 16 গুণিত 5 মানে 80।
কত পেলাম 80, ঠিক বললাম তো? ঠিক আছে। তাহলে গ্যাসটির আণবিক ভর কত হবে? গ্যাসটির আণবিক ভর হবে কত? আণবিক ভর মানে কি? d সমান m/2, তাহলে m সমান কি 2d, d সমান m/2, তাহলে m সমান 2d। আণবিক ভর হবে 80, 2d মানে কি বাষ্প ঘনত্ব গুণিত 2। এখানে বাষ্প ঘনত্ব কত পেয়েছি? গ্যাসটার বাষ্প ঘনত্ব কত পেয়েছি? 80। গ্যাসটার বাষ্প ঘনত্ব কত পেয়েছি? 80। গ্যাসটার বাষ্প ঘনত্ব কত পেয়েছি? 80। বাষ্প ঘনত্ব মানে কি হবে? সরি, আণবিক ভর মানে কি হবে? বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ। আণবিক ভর মানে কি হবে? বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ। বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ। বাষ্প ঘনত্ব কত পেয়েছি? 80। তাহলে 80 গুণিত 2 মানে 160। তাহলে গ্যাসটার বাষ্প ঘনত্ব 80 এবং আণবিক ভর 160। আণবিক ভর 160, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এটা ভালো কোশ্চেন। 5 কোন মৌলিক গ্যাসের বাষ্প ঘনত্ব 62? কোন মৌলিক গ্যাসের বাষ্প ঘনত্ব 62 এবং পারমাণবিক গুরুত্ব 31 এবং পারমাণবিক গুরুত্ব 31। গ্যাসটির অণুর পারমাণবিকতা নির্ণয় করো। গ্যাসটির অণুর পারমাণবিকতা নির্ণয় করো। আচ্ছা, এই জিনিসটা বোঝা গেল কোশ্চেনটা। কোশ্চেন কি বলেছে? কোন একটা মৌলিক গ্যাস আছে, তার বাষ্প ঘনত্ব হচ্ছে 62। কোন একটা মৌলিক গ্যাস আছে, তার বাষ্প ঘনত্ব হচ্ছে 62 এবং পারমাণবিক গুরুত্ব 31, অর্থাৎ পারমাণবিক ভরটা 31। গ্যাসটির অণুর পারমাণবিকতা নির্ণয় করো। আচ্ছা, পারমাণবিকতা মানে সাপোজ অক্সিজেন অণুর পারমাণবিকতা কত? পারমাণবিকতা 2, কারণ অক্সিজেন অণু দুটো পরমাণু নিয়ে তৈরি। যদি বলি সালফার অণু S8, সালফার অণুর পারমাণবিকতা কত? 8। যদি বলা হয় হাইড্রোজেন অণুর পারমাণবিকতা কত? 2, ঠিক আছে। তাহলে আমরা নির্ণয় করতে হবে পারমাণবিকতাটা কত। কি করে বের করানো যাবে? কোন একটা মৌলিক গ্যাসের বাষ্প ঘনত্ব 62 এবং কি বলেছে? এবং পারমাণবিক গুরুত্ব 31। গ্যাসটির পারমাণবিকতা নির্ণয় করো। বাষ্প ঘনত্ব যদি 62 হয়, তাহলে আণবিক ভর কত হবে? বাষ্প ঘনত্ব 62, তাহলে আণবিক ভর কত হবে? আণবিক ভর আমরা কি জানি? m সমান 2d। আচ্ছা, d সমান আমরা জানি m/2, তাহলে m সমান 2d, ঠিক। আণবিক ভর হবে 2 গুণিত 62, কারণ 2 2 4, 2 6 12, 124। মানে যে মৌলিক গ্যাসটা আছে তার আণবিক ভর হচ্ছে 124। এবার ওই গ্যাসটার অণুটার পারমাণবিক গুরুত্ব 31, অর্থাৎ প্রতিটা পরমাণুর ভর 31 করে। মানে
গ্যাসটার ভর হচ্ছে 124, ওর মধ্যে কটা পরমাণু আছে সেটা আমাকে বের করতে হবে, কটা পরমাণু আছে সেটা বের করতে হবে। যেমন আমরা যদি বলি H2 এর মধ্যে কটা পরমাণু আছে, সরি কটা পরমাণু আছে বলবো দুটো, O2 এর মধ্যে কটা পরমাণু আছে বলবো দুটো, সালফার এর মধ্যে কটা পরমাণু আছে বলবো 8টা। তো সেরকম ওই মৌলিক অণুটার কটা পরমাণু আছে বের করতে হবে, পারমাণবিকতা মানে কটা পরমাণু আছে বের করতে হবে, পারমাণবিকতা মানে কটা পরমাণু আছে বের করতে হবে। ওই মৌলিক অণুটার ভর পেয়ে গেছি 124, এবং বলেছে এবং পারমাণবিক গুরুত্ব 31, অর্থাৎ এক একটা পরমাণু ভর দিয়ে দিচ্ছে 31, মোট ভর 124 এবং প্রতিটা পরমাণুর ভর 31, তাহলে কটা পরমাণু আছে বের করতে পারবো না, এই ভরটাকে পারমাণবিক প্রতিটা পরমাণুর ভর দিয়ে ভাগ করে পেয়ে যাবো। বোঝা গেল না? H2 এর মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু, O2 এর মধ্যে দুটো হাইড্রোজেন, সরি H2 এর মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু, O2 এর মধ্যে দুটি অক্সিজেন পরমাণু, সালফার এর মধ্যে 8টি সালফার পরমাণু। তো ওই মৌলিক অণুটাতে কটা পরমাণু আছে সেটা বের করতে হবে, এবং ওই মৌলিক অণুটার ভর 124, এবং ওই মৌলিক অণুটাতে যতগুলি পরমাণু থাকবে তাদের ভর 31 করে, তাদের ভর 31 করে। তাহলে কতগুলো 31 হলে 124 হয়, সেটা হলে তো তার পরমাণুর ভরটা পেয়ে যাবো, সরি পারমাণবিকতাটা পেয়ে যাবো, অর্থাৎ পরমাণুটা পেয়ে যাবো। অর্থাৎ আমরা বলতে পারি যে পারমাণবিকতা বা হ্যাঁ পারমাণবিকতা সমান ভর ভাজিত একটা মৌলের পারমাণবিক ভর, মানে 31, 3 4 কে 4 4 3 12 মানে 4। অর্থাৎ ওই মৌলিক অণুটাতে 4টা পরমাণু থাকবে, সেটা কি, সেটা হচ্ছে ফসফরাস, P4 এ কটা থাকে, 4টা ফসফরাস পরমাণু থাকে। বুঝা গেল? প্রথমে আমরা বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর বের করলাম, আণবিক ভর বের করানোর পর পারমাণবিকতাটা বের করতে হবে। তাহলে যদি একটা পরমাণুর ভর 31 হয়, তাহলে এরকম কতগুলো পরমাণুর ভর 124 হবে, তাই 124 কে 31 দিয়ে ভাগ করে দিলাম এবং 4 পেয়ে গেলাম। বুঝা গেল? বাষ্প ঘনত্ব 62, আণবিক ভর 2 × 62 সমান 124, তার পারমাণবিকতা মোট ভর থেকে একটা পরমাণুর ভর ভাগ করে দিলাম, দিয়ে পারমাণবিকতা পেয়ে গেলাম। এরকম কোশ্চেন একটা আসতে পারে। লাস্ট কোশ্চেন, তারপরে এখানে ভিডিওটা এন্ড করব। সতেরো গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার। 17 গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার। ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত হবে? ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত হবে? 17 গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত হবে? 17 গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত হবে? আমরা বাষ্প ঘনত্ব সমান কি জানি? বাষ্প ঘনত্ব D সমান জানি m/2। এমটা কোনোভাবে বের করতে পারলে আমরা বাষ্প ঘনত্বটা পেয়ে যাব। তাহলে এমটা কি করে বের করা যাবে? আচ্ছা, আমরা বুঝতেই পারছি এসটিপিতে আয়তন 22.4 লিটার, আর 22.4 লিটার মানে কি 1 মোল, মানে এই ভরটাই তার আণবিক ভর হবে। তাও যদি বুঝে যাচ্ছে আমি ভেঙে দেখাচ্ছি। আমরা জানি W/m সমান V/22.4। W এর জায়গায় 17, m এর জায়গায় m, v এর জায়গায় 22.4 ভাজিত 22.4। এটা যদি বুঝতে অসুবিধা হচ্ছে কোথা থেকে এলো, মোল সার্চ করো, মোলে পেয়ে যাবে। তাহলে কি পাচ্ছি আমরা? 22.4 কেটে গেল, পেয়ে গেলাম 1। তাহলে 17/m সমান 1, তাহলে m সমান 17, m সমান 17। বুঝা গেল? m সমান 17। তাহলে m সমান 17 হলে d সমান কত হবে? d সমান হবে 17/2 সমান 8.5। ক্লিয়ার?
এই আমরা আজকের টপিকে কি পেলাম, শুধু বাষ্প ঘনত্ব D সমান m/2। কোনোভাবে আমরা আগে এমটা নিয়ে আসতে পারলে আমরা তার বাষ্প ঘনত্বটা পেয়ে যাব। যেমন ওটাতে আমরা কি করলাম, যে মোট মৌলিক অণুটার ভর পেয়ে গেলাম, তার এক একটা পরমাণুর ভর পেয়ে গেলাম, পুরো ভর থেকে এক একটা পরমাণুর ভর ভাগ করে দিলাম, কতগুলো পরমাণু আছে সেটা পেয়ে গেলাম। ঠিক আছে, আণবিক ভর পেয়ে যাচ্ছি, তাকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, বাষ্প ঘনত্ব পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আজ ক্লাস এতটাই। নেক্সট ক্লাসে তোমরা গ্যাস লগুলো পেতে থাকবে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বয়েলস ল নিয়ে।